ক্লাস 12-এর ফিজিক্সের অল্টারনেটিং কারেন্ট অর্থাৎ এসি এবং ভ্যারিং কারেন্ট অর্থাৎ ভিসির ওপরে আরও কিছু সমস্যার সমাধান নিয়ে আমরা আলোচনা করব। এখানে প্রথম প্রশ্নটি কি বলছে দেখা যাক। এ সিরিজ এলআর সার্কিট ইজ কানেক্টেড টু এ ব্যাটারি অফ ইএমএফ ভি। If the circuit is switched on at t equals to 0, then the time at which the energy stored in the inductor reaches 1/n times of its maximum value. দেখো, ইন্ডাক্টারে যে এনার্জি সঞ্চিত হয়, এনার্জির 1/n টাইম সঞ্চিত হবে বলছে। ই সমান সমান হাফ এল I0 স্কোয়ার, আমরা এটা বলতে পারি। এটা ম্যাক্সিমাম এনার্জি। তার 1/n টাইম হলে পরে E/n পরিমাণ এনার্জি সঞ্চিত হবে এবং সেটা হবে হাফ। এলটা তো আর চেঞ্জ হবে না, তাহলে কি হবে I0/√n এর হোল স্কোয়ার। তাহলে যে সময় কারেন্টটা কী হবে, ম্যাক্সিমাম কারেন্ট I0 হলে I0/√n হবে, সেই সময়টা আমাদের খুঁজে বের করতে হবে। এটাই হলো আমাদের এখন দরকার। আমরা জানি এলআর সার্কিটে কারেন্টের গ্রোথ হয় I = I0 × 1 - e⁻⁻⁻ RT/L, যেখানে আর হলো রেজিস্ট্যান্স যেটা যুক্ত আছে, এল হলো ইন্ডাকট্যান্স। এবার আয়ের মানটা আমাদের কিন্তু বলে দিয়েছে কখন I0/√n হবে, এটা বের করতে হবে। তাহলে দেখো, দুই পক্ষ থেকে আমরা I0কে ক্যান্সেল আউট করে দিতে পারি। তাহলে থাকছে 1 - e⁻⁻⁻ RT/L সমান সমান 1/√n। অতএব e⁻⁻RT/L সমান 1 - 1/√n। এটাই দাঁড়ায় কত, √n - 1/√n। তাহলে দেখো, e⁻⁻RT/L এটাকে যদি লব থেকে হরে নিয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে e⁻RT/L। অতএব e⁻RT/L সমান কত দাঁড়ালো, সমান দাঁড়ালো √n/√n-1। তাহলে দেখো, এখান থেকে আমাদের টাইমটা দরকার। তাহলে টাইমটা আমরা কি করে পেতে পারি, ln যদি নিয়ে নিই log⁻c, তাহলে দেখো এটা দাঁড়াবে বাম পক্ষে ln নিলে ই আর ln দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এখানে থাকলো ln √n/√n-1। অতএব টি সমান কত, এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারি L/R ln √n/√n-1। সুতরাং আমাদের কারেক্ট আনসার দেখো √n/√n-1। সুতরাং এ হলো কারেক্ট আনসার। t = L/R ln √n/√n-1। এরপরে দ্বিতীয় আর একটা প্রশ্ন দিয়েছে। পরের প্রশ্নটি কি বলছে দেখা যাক। কনসিডার দ্য এলআর সার্কিট শোন ইন ফিগার। ইফ দ্য সুইচ এস ইজ ক্লোজড অ্যাট t = 0, then the amount of charge passes through the battery between the time t = 0 and t = L/R. এই সময়কালের মধ্যে কতটা চার্জ ফ্লো করবে ব্যাটারির মধ্যে দিয়ে, এটা চেয়েছে। তোমরা জানো যে I সমান dq/dt। তাহলে dq সমান সমান ইন্টিগ্রেশন I/dt। তাহলে টোটাল চার্জ ফ্লো যদি q হয়, dq সমান I সমান dq/dt, dq সমান I/dt। সো q = ইন্টিগ্রেশন dq = ইন্টিগ্রেশন I/dt। এবার এলআর সার্কিটে কারেন্টে যে গ্রোথ হয় তার ইকুয়েশান তোমরা জানো, I = কত, I0 × 1 - e⁻⁻RT/L। এবং দেখো কত সময়ে চার্জ ফ্লো করবে বলেছে, t = 0 to L/R। তাহলে কিউ বের করতে গেলে এখানে টি এর লিমিট দেবো 0 to L/R। এই সময়ে কতটা চার্জ ফ্লো করবে, এইটা আমাদের দরকার। তাহলে এবার আমরা এই সিম্পল ইন্টিগ্রেশনটা করলেই রেজাল্টে পৌঁছে যেতে পারবো 0 to L/R I0 × 1 - e⁻⁻RT/L × dt। তাহলে দেখো, এইখানে ইন্টিগ্রেশন করলে কি থাকছে, I0 dt ইন্টিগ্রেট করলে টি আসে -e⁻⁻RT/L এর সেটাই বসলো, আর নিচে থাকবে কি -R/L, তাহলে প্লাস হয়ে গেল, নিচে R/L, তাহলে ওপরে এলো L/R।
এবার লিমিট আমরা বসাবো 0 to L/R। তাহলে প্রথমে আপার লিমিট বসাই, সমান সমান I0 ইন্টু L/R প্লাস L/R ই টু দি পাওয়ার টি এর জায়গায় L/R বসালে ই টু দি পাওয়ার -1, আর 0 বসালে -0 মাইনাস ই টু দি পাওয়ার 0 মানে 1 মানে মাইনাস L/R। দেখো এইখানে এই L/R কিন্তু কেটে যাচ্ছে, তাই থাকলে কত I0 ইন্টু L/R ইন্টু ই টু দি পাওয়ার -1 মানে 1/E। এবার I0 ম্যাক্সিমাম কারেন্ট কতটা পাবে তোমাকে বলে দিয়েছে ব্যাটারির ইএমএফই, তাহলে ম্যাক্সিমাম কারেন্ট হবে E0/R, স্টেডি স্টেট কারেন্ট যেটা। তাহলে I0 জায়গায় আমরা E0/R বসিয়ে দিতে পারি, তাহলে এটা হলো E0/R বসালাম I0 জায়গায়, আরেকটা আর আছে R² হলো ইন্টু L, আর এর মান হলো তোমরা জানো 2.718। 2.7 বসিয়ে আমরা দেখি E0L/2.7 R² কোথায় আছে। E0 নয়, এখানে E দেওয়া আছে, তাহলে EL/2.7 R², তাহলে কোথায় আছে দেখো EL/2.7 R², তাহলে B হলো কারেক্ট আনসার। তাহলে 10-এর কারেক্ট আনসার হলো B। এইবার আমরা 11 নম্বর প্রশ্নে যাব। দেখো 11 নম্বর প্রশ্নে কি বলছে, এটা কিন্তু একটা এসি সংক্রান্ত প্রশ্ন, অল্টারনেটিং কারেন্ট সংক্রান্ত প্রশ্ন। বলছে একটা এ সিরিজ এলআর সার্কিট ইজ কানেক্টেড টু অ্যান এসি সোর্স অফ ফ্রিকোয়েন্সি ওমেগা অ্যান্ড দ্য ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স ইজ ইকুয়ালস টু 2R। তাহলে দেখো প্রথমেই আমরা এসি সার্কিটে ইম্পিডেন্স অফ দ্য সার্কিট মেপে নিই, তাহলে জেড ইকুয়ালস টু √ওভার অফ কত R² প্লাস এখানে ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স বলে দিয়েছে 2R, তাহলে প্লাস 2R এর হোল স্কোয়ার। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে ইম্পিডেন্স অফ দ্য সার্কিট √ওভার অফ R² প্লাস 4R² মানে √5R², √5 বেরোলো ইন্টু R। এবার কি বলছে, a capacitance of capacitive reactance equals to R is added in series with L and R, the ratio of new power factor to old power factor। তাহলে দুই ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে। তাহলে প্রথমে যখন LR সার্কিট ছিল তার পাওয়ার ফ্যাক্টরটা আমরা বের করে ফেলি। এখানে দেখো জেড ইকুয়ালস টু √5 ইন্টু R, আর এখানে রেজিস্ট্যান্স হলো R, আর ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স 2R। তাহলে পাওয়ার ফ্যাক্টর যদি কোনটা ∅1 হয়, cos ∅1 সমান সমান হলো R/√5 ইন্টু R, তার মানে 1/√5। পরের ক্ষেত্রে কি করেছি, পরের ক্ষেত্রে কিন্তু একটা ক্যাপাসিটার যোগ করেছি, এবং এই ক্যাপাসিটারের কি বলে দিয়েছে, ক্যাপাসিটেটিভ রিয়াক্ট্যান্স হলো R। ক্যাপাসিটেটিভ রিয়াক্ট্যান্স যদি R হয়, তাহলে এখন জেডের মান কত, ইম্পিডেন্স অফ দ্য সার্কিট জেড ইকুয়ালস টু বা Z2 ইকুয়ালস টু √ওভার অফ R² প্লাস ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স ডিফারেন্স ক্যাপাসিটেটিভ রিয়াক্ট্যান্স, এটাই লিখতে হয়। তাহলে দিস ইজ ইকুয়ালস টু R² প্লাস R², তার মানে √2 ইন্টু R। তাহলে দেখো এখন পাওয়ার ফ্যাক্টর কি হবে, দেখো জেডের মান হলো √2R, এখানে তোমার রেজিস্ট্যান্স হলো R, আর ইন্ডাকটিভ আর ক্যাপাসিটেটিভ রিয়াক্ট্যান্সের যে যোগফল সেটা দাঁড়ালো R। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে তোমার cos ∅2 যদি লিখি, এই অ্যাঙ্গেলটা ∅2 নিলে পাওয়ার ফ্যাক্টর দাঁড়ালো R বাই কত হলো √2 ইন্টু R, তার মানে 1/√2। তাহলে দেখো আমার কি চেয়েছি, দ্য রেশিও অফ নিউ পাওয়ার ফ্যাক্টর টু ওল্ড ওয়ান, তার মানে cos ∅2 ইজ টু cos ∅1, এটা কষতে হবে। cos ∅2 হলো 1/√2 ইজ টু cos ∅1 1/√5, √5 দিয়ে যদি আমরা গুণ ভাগ করে দিই তাহলে দাঁড়াচ্ছে √5/√2 ইজ টু 1। সুতরাং অনুপাতটা দাঁড়ালো আমাদের ডি কারেক্ট আনসার √5/√2। সুতরাং এই ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরের অনুপাত হবে √5/√2, এটা 11 ডি এর কারেক্ট আনসার। এবার 12 নম্বর কোশ্চেনে যাব, এটা ভিসি সংক্রান্ত আরেকটি প্রশ্ন।
এখানে একটা সার্কিট দেখা যাচ্ছে, সেখানে ভোল্টেজ সোর্সটা একটা চাবির মাধ্যমে যুক্ত, ইন্ডাক্টরের সঙ্গে R1 রোধ আছে আর একটা R2 রোধ আছে। এবার কি বলছি, ইন দ্য সার্কিট শোন অ্যাবভ দ্য কি ইজ ক্লোজড অ্যাট t equals to 0, t equals to 0 সময়ে কিটাকে ক্লোজ করা হয়েছে। দ্য কারেন্ট থ্রু দ্য ব্যাটারিজ, ব্যাটারির মধ্যে দিয়ে কারেন্ট চেয়েছে কখন কখন, দেখো প্রত্যেকটা অপশানে কিন্তু t equals to 0-তে কারেন্ট, t equals to infinity। সুতরাং t equals to 0-তে কী হবে এবং t equals to infinity-তে কী হবে সেটা আমরা দেখে নিই। দেখো t equals to যদি 0 নিই তাহলে ইন্ডাকট্যান্স যে আর্মটা এটায় ম্যাক্সিমাম বাধা দেবে এবং এই বাধাটা R2-র তুলনায় অনেক বেশি। সুতরাং t equals to 0-তে আমাদের যে কারেন্ট হবে I equals to কী হয়ে যাবে, ভোল্টেজ হলো V বাই R2, শুধু এই ব্রাঞ্চটার মধ্যে দিয়েই কার্যত কারেন্ট যাবে। তাহলে t equals to 0-তে কারেন্ট হলো V বাই R2। এবার বলছে t equals to infinity, দীর্ঘ সময় পরে যখন ভোল্টেজ কনস্ট্যান্ট হয়ে যায় তখন কিন্তু ইন্ডাক্টারটা জিরো রেজিস্ট্যান্সের পাথ হিসাবে কাজ করবে। তার ফলে কী হবে, R1 এবং R2 প্যারালাল কম্বিনেশনে চলে আসবে। R1 R2-র ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী হবে, R ইকুইভ্যালেন্ট সমান সমান বুঝতেই পারছো R1 R2 বাই R1 প্লাস R2 হবে এবং এই ক্ষেত্রে কারেন্ট I2 সমান কত হয়ে যাবে, ইনফাইনাইট সময় পরে E বাই R ইকুইভ্যালেন্ট, মানে R1 R2 বা R1 প্লাস R2, R1 প্লাস R2কে ওপরে দিয়ে দিতে পারি, তাহলে ইনফাইনাইট সময় পরে কারেন্ট হবে V ইন্টু R1 প্লাস R2 বাই R1 R2। সুতরাং আমাদের বিয়েরটা হলো এক্ষেত্রে কারেক্ট আনসার। অ্যাট t equals to 0 কারেন্ট হলো V বাই R2 এবং ইনফাইনাইট সময় পরে কত দাঁড়ালো কারেন্ট, V ইন্টু R1 প্লাস R2 বাই R1 R2। সুতরাং 12-র কারেক্ট আনসার হলো B। এবার আমরা 13 নম্বর প্রশ্নে যাব। দেখো 13 নম্বর প্রশ্নটাও একটা এসি সংক্রান্ত প্রশ্ন। কি বলছে দেখা যাক। বলছে অ্যাজ শোন ইন ফিগার a series circuit connected across a 200 volt 60 hertz line consists of a capacitor of capacitative reactance 30 ohm। এই দেখো ক্যাপাসিটার লাগানো আছে, তার ক্যাপাসিটেটিভ রিঅ্যাক্ট্যান্স 30 ohm। এ নন ইন্ডাকটিভ রেজিস্টার অফ 44 ohm, দেখো একটা নন ইন্ডাকটিভ রেজিস্টার আছে 44 ওহমের। এ কয়েল অফ ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স 90 ohm অ্যান্ড রেজিস্ট্যান্স 36 ohm এবং এর রেজিস্ট্যান্স হলো 36 ohm। দ্য পাওয়ার ডিসিপেটেড ইন দ্য কয়েল, শুধু এই কয়েলে কতটা পাওয়ার ডিসিপেটেড হবে এটা তোমার কাছে চাওয়া হয়েছে। প্রথম হচ্ছে দেখো পুরো সার্কিটের কিন্তু টোটাল রেজিস্ট্যান্স এখানে 44 ohm আছে আর এখানে 36 ohm। সো R1 প্লাস R2 ইকুয়ালস টু হলো 44 প্লাস 36 মানে 80 ohm। এবার দেখো ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স XL হলো 90 ohm, ক্যাপাসিটেটিভ রিঅ্যাক্ট্যান্স হলো 30 ohm। তাহলে তাদের ডিফারেন্স XL ডিফারেন্স XC সমান 90 মাইনাস 30 মানে হলো 60 ohm। তাহলে এখন দেখো আমরা টোটাল ইম্পিডেন্স অফ দ্য সার্কিট দিয়ে অ্যাপ্রোচ করি, কারণ আমরা যখন ডিসি সোর্সে যাই তখন রোধ বের করি আর যখন এসি সোর্স নিয়ে কাজ করি তখন ইম্পিডেন্স অফ দ্য সার্কিট বের করে নিই। তাহলে জেড ইকুয়ালস টু কত, রুট ওভার অফ আর মানে R1 প্লাস R2 যোগফল, তাহলে R স্কোয়ার প্লাস XL ডিফারেন্স XCর হোল স্কোয়ার। তাহলে আগে ইম্পিডেন্সটা দেখে নিই আমরা, রুট ওভার অফ আর এর মান ছিল 80 ohm, তাহলে 80 স্কোয়ার প্লাস XL ডিফারেন্স XC 60 ohm প্লাস 60 স্কোয়ার। দেখো 10-এর স্কোয়ার থেকে 10টা যদি বের করে নিই, রুটের মধ্যে থাকলো 8-8 64 আর 6-6 36, তাদের যোগফল 100, তার রুট মানে 10। তাহলে টোটাল রেজিস্ট্যান্সটা আমাদের হলো 10 ইন্টু 10 মানে হলো 100 ohm। তাহলে এইবার আমার কি চেয়েছে, দেখো চেয়েছে যে পাওয়ার ডিসিপেটেড ইন দ্য কয়েল। দেখো কয়েলে কেন পাওয়ার ডিসিপেশন, দেখো কয়েলে কিন্তু কয়েলটা ইন্ডাকটিভ কয়েল, তাহলে ইন্ডাকট্যান্সে কিন্তু কারেন্ট আর ভোল্টেজের মধ্যে ফেজ অ্যাঙ্গেল হয় 90 ডিগ্রি, ভোল্টেজ লিড করে বাই ফেজ অ্যাঙ্গেল π/2। সো পিওর ইন্ডাকট্যান্স থাকলে কিন্তু কোনো পাওয়ার ডিসিপেশন হতো না, অ্যাভারেজ পাওয়ার ডিসিপেটেড বাই দ্য সার্কিট হয়ে যেত 0। কিন্তু এই যে রেজিস্ট্যান্স 36 ohm আছে এর জন্যই কিন্তু কয়েলে পাওয়ার ডিসিপেশন হবে।
এবং পাওয়ার ডিসিপেশন কেন হবে? হিটিং এফেক্টের জন্য। তাহলে কতটা পাওয়ার ডিসিপেট হতে পারে? I² ইন্টু আর। আর এর মান 36, তাহলে আয়ের মানটা বের করতে হবে। তাহলে সার্কিটের যে কারেন্ট আই সমান কী হতে পারে? দেখো তুমি 200 ভোল্ট RMS ভ্যালুর ভোল্টেজ সাপ্লাই দিয়েছ, এখানে 200 ভোল্ট, আর ইম্পিডেন্স হলো 100 ওহম কষে ফেলেছ, তাহলে 2 অ্যাম্পিয়ার। তাই দেখো এবার I² আর এর মান কত? আয়ের মান 2 অ্যাম্পিয়ার, 2² ইন্টু আর হলো 36, 36 ইন্টু 4 144 ওয়াট। সুতরাং কয়েলে যেহেতু একটা রেজিস্ট্যান্স আছে, সুতরাং কয়েলে যে পাওয়ার ডিসিপেশন হবে এটা হবে 144 ওয়াট। সুতরাং সি হলো কারেক্ট অপশান। কয়েলে কিন্তু শুধু যদি পিওরলি ইন্ডাকটিভ কয়েল হতো কিন্তু কোনো পাওয়ার ডিসিপেশন কিন্তু সেক্ষেত্রে হতো না। এরপরে আর একটা এসি সংক্রান্ত কোশ্চেন বলছে, দ্য RMS ভ্যালু অফ পোটেন্সিয়াল ডিফারেন্স ভি শোন ইন দ্য ফিগার। এইখানে ভি এর ভ্যারিয়েশন দিয়েছে, 0 থেকে T/2 হলো V0, তারপরে T/2 থেকে T হলো 0। তোমরা জানো RMS ভ্যালু বের করবো কী করে, যে একটা রেজিস্টার নিয়েছি, সেই রেজিস্ট্যান্সের মান আর, তাতে RMS ভ্যালু VRMS পরিমাণ যদি আমার ভোল্টেজ ড্রপ দেওয়া হয়, তাহলে তাতে যে তাপ উৎপন্ন হয় VRMS² বাই আর ইন্টু কতটা সময়, পুরো পর্যায়কালে, ইন্টু T/J। এবার এই পরিমাণ তাপ কোথায় উৎপন্ন হবে? এই এসি পাঠালে ওই রোধে। তাই দেখো এখানে কিন্তু এসির ভ্যালুটা দুরকম আছে। আচ্ছা, এটা প্রথমে লিখে নিই, 0 to T V² বাই আর জে ইন্টু ডিটি। এটাই কিন্তু RMS ভ্যালু সংজ্ঞা থেকে আমরা পাই। কিন্তু এখানে ফাংশানটা দুটো স্টেপে আছে। একটা হলো 0 to T/2, তখন কত আছে? V0, তাহলে এটা হলো V0² বাই আর জে ইন্টু ডিটি। তারপরে স্টেপে কিন্তু ফাংশানটার ভ্যালু কোথা থেকে কোথায়? T/2 থেকে টিতে ভি কিন্তু নেই, তার মানে 0 ইন্টু ডিটি। তার মানে পরের পার্টটা 0 হয়ে গেল। তাহলে এখানে কত হলো? V0² বাই আর জে কনস্ট্যান্ট বেরিয়ে এলো, ইন্টিগ্রেশন ডিটি করলে টি হয়, তার লিমিট 0 to T/2। তাহলে দেখো VRMS² ইন্টু টি বাই আর জে সমান কত দাঁড়াচ্ছে? V0² বাই আর জে। এখানে কিন্তু আপার লিমিটটাই সারভাইভ করছে, লোয়ার লিমিট 0, তাহলে বসালে হলো T/2। দেখো দুই পক্ষ থেকে টি কেটে যাচ্ছে, আর জে কিন্তু কেটে যাচ্ছে, তাহলে VRMS সমান কত হলো? VRMS সমান হলো V0 বাই √2। এইভাবে যে কোনো ফাংশান দিলে তুমি কিন্তু RMS ভ্যালু বের করে ফেলতে পারবে। সুতরাং RMS ভ্যালুর মান হলো V0 বাই √2, যেটা আমরা অপশান সিতে পাচ্ছি। তাহলে 14 কারেক্ট অপশান হলো গিয়ে সি। এইবার আমরা 15 নম্বর প্রশ্নে যাব। 15 নম্বর প্রশ্নে কি বলছে দেখি। বলছে, ইন অ্যান ইলেকট্রিক সার্কিট R, L, C and AC voltage source are all connected in series. তাহলে কি আছে? ইন্ডাক্টর, ক্যাপাসিটর এবং রেজিস্টার, তারা সিরিজে যুক্ত। When L is removed from the circuit, the phase difference between the voltage and the current of the circuit is π/3. দেখো যদি এলকে রিমুভ করা হয় তাহলে সার্কিটে কিন্তু আছে ইন্ডাক্টর কে তুলে নিয়েছি, তাহলে কী কী আছে? ক্যাপাসিটার আছে, এবং তোমার ক্যাপাসিটার ছাড়া আর কে আছে? রেজিস্টার আছে, এবং এইখানে কারেন্ট কিন্তু লিড করে। আর ক্যাপাসিটেটিভ রিঅ্যাক্ট্যান্স 1/C⍵, এটা যদি ফাইনি তাহলে কি বলছে? দেন দ্য ফেজ ডিফারেন্স বিটুইন দ্য ভোল্টেজ অ্যান্ড দ্য কারেন্ট ইজ π/3। তাহলে অ্যাঙ্গেলটা π/3, তাহলে তুমি বুঝতেই পারছো এইখানে 1/C⍵ হলো ক্যাপাসিটেটিভ রিঅ্যাক্ট্যান্স, তাহলে এখানে দাঁড়ালো tan π/3 সমান কিন্তু হলো 1/C⍵ ডিভাইডেড বাই আর। তাহলে tan π/3 মানে √3, তাহলে 1/C⍵ সমান কিন্তু হয়ে গেল r√3। তাহলে 1/C⍵ হয়ে গেল r√3। এবার কি বলছে? ইফ ইনস্টেড, এর পরিবর্তে কি? C is removed from the circuit, the phase difference is again π/3। এবার যদি আমরা
সিকে যদি আমরা রিমুভ করে ফেলি তাহলে দেখো কি হচ্ছে যে এখানেতে আবারও দেখছি আমরা ফেজ ডিফারেন্স হয়ে গেল π/3। তখন কে কে আছে? আর আছে, ইন্ডাক্টার আছে, তার ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স L ওমেগা। তাহলে এখানেও ফেজ ডিফারেন্স আবার π/3। তাহলে আবার কি লিখবো? tan π/3 সমান কত? L ওমেগা/r। দেখো tan π/3 তো √3, তাহলে L ওমেগা সমান r√3। তাহলে দেখো কি দাঁড়িয়েছে, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সও যায়, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সও কিন্তু সার্কিটটা সমান। দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দ্য সার্কিট, দেখো এটা তখনই হয় L ওমেগা মানও r√3 1/c ওমেগার মানও r√3। এটা কিন্তু রেজোন্যান্স কন্ডিশনকে বলছে। আর রেজোন্যান্সে আমরা জানি কারেন্ট আর ভোল্টেজের মধ্যে ফেজ অ্যাঙ্গেল হয় 0 ডিগ্রি, তাহলে ফাই ইকুয়ালস টু 0 ডিগ্রি, তাহলে পাওয়ার ফ্যাক্টর কত হয়? cos phi সমান 1। দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দ্য সার্কিট ইজ 1 দেন। সুতরাং আমাদের 15 সি হলো কারেক্ট অ্যান্সার। এবার আমরা আজকে লাস্ট প্রশ্ন 16 নম্বর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। 16 নম্বর প্রশ্নে কি বলছে? এ রেজিস্ট্যান্স আর ড্রস পাওয়ার পি when connected to an AC source। তাহলে একটা রেজিস্ট্যান্স একটা এসি সোর্সে আছে, এসি সোর্সে ধরো সোর্স ভোল্টেজ ই, তাহলে সে যে পাওয়ার ড্র করে, কতটা পাওয়ার ড্র করছে? পি। তাহলে পি সমান সমান আমরা লিখতে পারি E²/R। If an inductance is now placed in series with the resistance, একটা ইন্ডাকট্যান্সকে এর সঙ্গে যদি আমরা প্লেস করি such that the impedance of the circuit is Z, power drawn will be। তাহলে একটা যদি আমরা ওই রোধের সঙ্গে একটা ইন্ডাক্টারকে যোগ করি তাহলে আমাদের কিন্তু ইম্পিডেন্স অফ দ্য সার্কিট জেড বলছে এখন যে কতটা পাওয়ার ড্র করবে সেটা পি, আর এবং জেড দিয়ে তোমাকে প্রকাশ করতে। তা দেখো এখন আই, কারেন্ট আই কী হবে? E/Z, এটাই কারেন্ট হবে। সো দ্য পাওয়ার ড্রন পি ইকুয়ালস টু কত? আই ইন্টু ই, তার মানে ই ইন্টু E/Z। তাহলে কত হলো? E²/Z। তাহলে এটা যদি এখনকার পাওয়ার P1 হয়, P1 সমান E²/Z। এবার দেখো আমি পি সমান E²/R জানি, তাহলে এটাকে আমি লিখতে পারি P1কে E²/R, একটা থাকলো E²/R ইন্টু কত হয়? দেখো পাওয়ারটা কি হয়েছে, একটু ভুল হয়েছে, পাওয়ার ফ্যাক্টরটা লেখাটা একটু ভুল হয়েছে। দেখো যখন আমি এসি যোগ করেছি, অ্যাভারেজ পাওয়ার ডিসিপেটেড সমান IRMS ইন্টু ERMS ইন্টু cos phi। তাহলে IRMSটা কত? E/Z, ERMSটা কত? E, আর cos phi কত? R/Z। তাহলে কত হলো? E²R/Z²। কিন্তু আমার পি কি দিয়ে আছে? পি দিয়ে আছে E²/R দিয়ে। তাহলে এটাকে লিখে নিই E²/R, একটা আর দিয়ে ভাগ করেছি, তাহলে এখানে হলো R²/Z²। প্রথম টার্মটা পি বসিয়ে দিই ইন্টু R/Z এর হোল স্কোয়ার। সুতরাং আমাদের এটা মনে রাখা দরকার যে পাওয়ার ব্যয় হচ্ছে অ্যাভারেজ পাওয়ার ডিসিপেটেড ERMS ইন্টু IRMS ইন্টু cos phi। IRMS হলো E/Z, ERMS যেহেতু বলেছে এসি সোর্স, তার আমরা ধরেই নিয়েছি আরএমএস ভ্যালু ই, তাহলে ERMS এর ভ্যালু ই বসিয়ে দিয়েছি। আর পাওয়ার ফ্যাক্টর এখানে কিন্তু cos phi, এই অ্যাঙ্গেলটা ফাই হলে বুঝতে পারছি এটা আর, টোটাল ইম্পিডেন্স অফ দ্য সার্কিট জেড R/Z। কিন্তু আমাদের পি দেওয়া আছে কি দিয়ে? E²/R দিয়ে। তাহলে এটাকে লিখে নিলাম E²/R ইন্টু R²/Z², সো পি ইন্টু R/Z এর হোল স্কোয়ার। দেখো এটা আছে সিতে, সুতরাং 16 সি হলো গিয়ে কারেক্ট অপশান। আশা করি এসি এবং ভিসির ওপরে পরপর দুটো লেসনে যে প্রবলেমগুলো আমরা আলোচনা করলাম এগুলোতে তোমাদের সুবিধা হবে।